আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের উপরে যেই অনুশীলনের সৃজনশীল প্রশ্নগুলো ছিল, সেই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে আমরা আজকে ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো তো ভাই, আমাদের ৬ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে? বলেছে যে জনাব রোকেয়া পানামা সন্সের মালিক ২০১৭ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে। নিম্নোক্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আচ্ছা, কি কি ঘটনা সংগঠিত হয়েছে ভাইয়া? বলছে যে জানুয়ারির ১ তারিখে ৫,৫০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। ৫,৫০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে ১০ তারিখে বলছে একজন ক্রেতার নিকট থেকে ১,২০,০০০ টাকার পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। ১৮ তারিখে কি বলা আছে ভাইয়া? ১৮ তারিখে আমাকে বলেছে যে নগদে ৮০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। ২২ তারিখে বলেছে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। খেয়াল করো, আমি একটা ফরমায়েশ পাইছিলাম ১০ তারিখে। ১০ তারিখে একজন ক্রেতা সে ১,২০,০০০ টাকার পণ্য কিনবে, এই জন্য সে কি করছিল? ফরমায়েশ দিছিল। আমার নিচে ২২ তারিখে কি বলা আছে? ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। এই যে আমি যে বিল তৈরি করে ফেললাম, তার মানে এটা লেনদেন হয়ে গেছে। কত টাকার হয়েছে? ১০,০০০ টাকার হয়েছে। আচ্ছা, ২৫ তারিখে বলছে মালিক ব্যবসায়ের জন্য ৯০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনলেন। ৩০ তারিখে বলেছে অতীতে পাওনা বাবদ কত টাকা? ১,১০,০০০ টাকা আদায় হলো। অতীতে পাওনা বাবদ কত টাকা? ১,১০,০০০ টাকা পাওয়া গেল। ওকে। ক নম্বর প্রশ্নে বলেছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। মানে আমার জন্য লেনদেন না এমন ঘটনার পরিমাণ বের করবো। দেখো ভাইয়া, কোনো একটা ঘটনা, সেটাকে আমি যদি লেনদেন বলতে চাই, তাহলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়। শর্ত নাম্বার ১, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হয়। ওই আর্থিক ঘটনাকে অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হয়। যদি কোনো একটা ঘটনা সেটা আর্থিক ঘটনা হয় এবং ওই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, তাহলে সেটাকে আমি লেনদেন বলতে পারি। এখানে আমি যদি একটু খেয়াল করে দেখি, ১০ তারিখে কি বলা আছে? একজন ক্রেতার নিকট থেকে ১,২০,০০০ টাকার পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। একজন ক্রেতার নিকট থেকে ১,২০,০০০ টাকা পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। আমি ফরমায়েশ পাইছি। ফরমায়েশের মানে কি জানো? অর্ডার পাইছি। অর্ডার পাইলে ওটা লেনদেন হয় না ভাইয়া। অর্ডার পাওয়ার পর আমি তাকে হয়তোবা পণ্য দিছি, নয়তোবা সে আমাকে টাকা দিছে। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। যেই পাশ থেকে ঘটুক, তার পাশ থেকে ঘটুক, আমার পাশ থেকে আগে ঘটুক, যেটাই ঘটুক না কেন, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, তাহলে সেটা আমার জন্য লেনদেন হবে। তাহলে এটা আমার জন্য কি না? লেনদেন না। এছাড়া বাকি যা আছে সবগুলো আমার জন্য লেনদেন। তোমরা অনেকে ২২ তারিখ নিয়ে কনফিউজড হতে পারো যে ভাইয়া ২২ তারিখেও তো ফরমায়েশ কথাটা আছে, তাহলে ২২ তারিখেরটা মনে হয় লেনদেন না। দেখো, ফরমায়েশ কথা উল্লেখ আছে মানে এটা লেনদেন না, কে বলছে? আগে তুমি লেনদেনটা পড়ো, পুরোটা ঘটনাটা পুরোটা পড়ে তারপরে তুমি চিন্তা করো কি বলছে। বলছে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। ক্রেতা আমাকে যে ফরমায়েশ দিছিল, ওই ফরমায়েশ অনুযায়ী আমি ক্রেতাকে পণ্য সরবরাহের জন্য বিল তৈরি করে ফেলছি। এই যে বিল তৈরি করা হলো, এইখানেই এটা লেনদেন হয়ে গেছে। বিল তৈরি করা হলো, এখানেই কি হয়ে গেছে? এটা লেনদেন হয়ে গেছে। তাহলে লেনদেন নয় এমন মোট টাকার পরিমাণ কত টাকা? ১,২০,০০০ টাকা। ১,২০,০০০ টাকা। ওকে, এই পর্যন্ত আমি বুঝলাম। এরপরে আমাকে খ নম্বরে বলছে যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেখো। যেসব ঘটনা লেনদেন
সেগুলো আধুনিক পদ্ধতিতে আমি কারণ সহ ব্যাখ্যা করব। ওই যে আমরা লিখছিলাম না, উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাইছে, মনে আছে না? ওই রকম টাইপের আর কি। আবার গ নাম্বার প্রশ্ন আমাকে বলছে পানামা সনসের সমীকরণ পদ্ধতিতে লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ঘটনা কি করছে জানো? দুইটা অঙ্কের উত্তর একই। মানে আমি একটা অঙ্ক পারলে আরেকটা এমনি পারবো। দুইটার বেসিক থিম এক, দুইটা শিখবো আমরা একসাথে। দেখো খ আর গ, লাইফে ফর দ্য ফার্স্ট টাইম তোমরা খ আর গ নাম্বার প্রশ্ন একই সাথে উত্তর করা শিখবা, ঠিক আছে? ওকে, এইটুকু উত্তর করার জন্য আমি কিঞ্চিত বেসিক বলবো, ছোট্ট বেসিক। আমরা আমাদের বইয়ে ইজি অ্যাকাউন্টিং বইতে বেসিকের আলাদা সেকশন রাখছি, বেসিকের আমরা আলাদা আলোচনা করেছি। ওইখানে বেসিকের কন্টেন্ট আছে, বেসিকের লেকচার আছে, ভিডিও লেকচার আছে, ওইগুলো তোমরা দেখতে পারবা। ওইখানে প্রচুর বেসিক আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা আছে। এখন জাস্ট যতটুকু অঙ্কের জন্য দরকার, এই অঙ্কের জন্য দরকার, ততটুকু আলোচনা হবে। আচ্ছা দেখো, সবার প্রথম কথা হচ্ছে যে আমার কোনটা কোনটা সম্পদ, কোনটা কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মূলধন, এটা আমার চেনা লাগবে। এটা চেনা হয়ে গেলে আমি কি করব, আমার প্রতিষ্ঠানের সম্পদ, আমার প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এই হিসাবগুলোকে আমার যদি বৃদ্ধি পায়, সম্পদ ও ব্যয় এই হিসাবগুলো যদি আমার বৃদ্ধি পায়, তাইলে সেটাকে আমরা করে দিব ডেবিট। তাহলে সেটাকে আমরা কি করে দিব? আমরা করে দিব ডেবিট। যদি আমার প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়ে, সেটাকে আমি কি করে দিব? ডেবিট করে দিব। আবার সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায়, সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায়, সেটাকে আমি কি করে দিব ভাইয়া? সেটাকে আমি করে দিব হচ্ছে ক্রেডিট। কথা কি বুঝতে পারছি? সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আচ্ছা, এরপরে আমার থাকবে হচ্ছে আয়, আয়, দায় এবং মূলধন। ভাইয়া আয়, দায় এবং মূলধন এই তিনটা হিসাবের ক্ষেত্রে কি হবে? আয়, দায়, মূলধন যদি বৃদ্ধি পায়, আয়, দায়, মূলধন যদি বৃদ্ধি পায়, তাহলে এটাকে আমি করে দিব ক্রেডিট। এটাকে আমি করে দিব ক্রেডিট। যদি আয়, দায়, মূলধন হ্রাস পায়, হ্রাস পায়, এটাকে আমি করে দিব ডেবিট। এটাকে আমি করে দিব ডেবিট। জাস্ট এতটুকু বেসিক মাথায় রাখো, তাহলে তুমি দেখবো অঙ্ক করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এটা বেসিক আমি মানে লিখবো না, আমি এটা মুখে বলি, মুখে বললে এই জিনিসটা সুন্দর লাগে। দেখো, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটা: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মালিকানা সত্ত্বের যে উপর যে এই পাঁচটা উপাদান, চারটা উপাদান রয়েছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এর মধ্যে মূলধন ও আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান। ভাইয়া কি উপাদান ভাইয়া? খেয়াল করো, মূলধন ও আয় হচ্ছে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী ধনাত্মক উপাদান। অর্থাৎ যদি কোনো কারণে আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। আবার যদি কোনো কারণে আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ কমে, তাহলে ভাই মালিকানা সত্ত্বের পরিমাণও কমবে। ব্যয় ও উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা বিপরীত সম্পর্ক বা উল্টা সম্পর্ক। বিপরীত বা উল্টা সম্পর্ক কেমন? যদি কোনো কারণে, যে কোনো কারণ হইতে পারে, আমার ব্যবসায়ে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। আবার ব্যয় ও উত্তোলনের পরিমাণ কমছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা এটার একটু প্রভাবটা দেখার চেষ্টা করি। মানে দুইটা পক্ষ, ভাইয়া আমি আবারও বলি, দেখো আমার খ নাম্বারে উত্তর চাইছে ব্যাখ্যা আকারে, আমাকে এইভাবে বলতে হবে, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এই 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 টোনে লিখতে হবে। আর গ নাম্বারে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এইখানে আমি কি করব? হিসাবের দুইটা পক্ষ বের করব, পক্ষ বের করে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কারণ সহ, সম্পদ বৃদ্ধি পাইছে বলে ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে বলে, সরি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে বলে ক্রেডিট। এইভাবে কারণ লিখতে হবে। দুইটা জিনিস একই, আমি লিখে দিই, তুমি দেখো, না বুঝলে আমাকে বলিও তুমি, আমি আমি বোঝাই, তুমি একটু দেখো। সবার প্রথমে আমি 1 তারিখের লেনদেনে আসবো। সবার প্রথম লেনদেন নাম্বার 1,
1 নম্বর লেনদেনে কি 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। আমি 5,50,000 টাকার পণ্য বিক্রি করে আর কিছু পাই আর না পাই, নগদ 5,50,000 টাকা পাইছি। আমি 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রি করে আর কিছু পাইছি আর না পাইছি, আমি নগদ টাকা পাইছি কত টাকা? 5,50,000 টাকা। নগদ টাকা একটা সম্পদ, তাই না? এই নগদ টাকা এটা একটা সম্পদ। তাহলে আমার ব্যবসায় কি হয়েছে? নগদ টাকার পরিমাণ বাড়ছে। ভাইয়া আমার ব্যবসায় নগদ, এই আমার ব্যবসায় কি হয়েছে? আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে। তো নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করতে হয়। সম্পত্তির পরিমাণ বাড়লে সেটাকে কি করতে হয়? ডেবিট করতে হয়, তাই না? সম্পত্তির পরিমাণ বাড়ছে বলেই তো ডেবিট করছে, তার মানে আমার সম্পদ বৃদ্ধি পাইছে। আমি এখানে বলতে পারি এ বৃদ্ধি, ওকে ভাইয়া। নগদ টাকা আমার কেন যেন বাড়ছে? নগদ নামের আমার সম্পত্তি যেন কেন বাড়ছিল? তার কারণ আমি পণ্য বিক্রি করছিলাম। বিক্রয় এটা একটা আয়। আমি পণ্য বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে আয়ের পরিমাণ বাড়ছে, এবং যদি আমার ব্যবসায় আয়ের পরিমাণ বাড়ে সেটাকে আমি ক্রেডিট করে দিই। কি করি ভাইয়া? ক্রেডিট করি। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে কি করতে হয়? ক্রেডিট করে দিতে হয়। তাহলে আমি এখানে কি লিখবো ভাইয়া? আমি এখানে লিখতে পারি বিক্রয় হিসাব কি করে দিব ভাইয়া? বিক্রয় হিসাব ক্রেডিট। ভাইয়া বিক্রয় হিসাব ক্রেডিট মানে কি? আমার প্রতিষ্ঠানে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। আমার প্রতিষ্ঠানে বিক্রয় নামে আয়ের পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে, তাই না? তাহলে এটার কারণটা কি হইতে পারে? এটার কারণ হচ্ছে আয় বৃদ্ধি। আয় মানে কি? রেভিনিউ বৃদ্ধি আমি বলতে পারি, আর বৃদ্ধি, তাই না? তুমি কিন্তু বাংলায় পুরাটা লিখো, আয় বৃদ্ধি লিখো, হ্যাঁ, বা সম্পদ বৃদ্ধি লিখো, আর বৃদ্ধি এভাবে লিখো না, আমি জাস্ট লিখতেছি এই জন্য। আবার আরেকটা কারণ আমি বলতে পারি, এখানে যদি আমার আয়ের পরিমাণ বাড়ে, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ ও ই বৃদ্ধি। তার মানে তুমি এখানে কারণ দুইটা যে কোনো একটা লিখতে পারো। তুমি চাইলে এখানে রেভিনিউ বৃদ্ধি পাইছে এটাও লিখতে পারো, তুমি চাইলে এখানে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি বাড়ছে এটাও লিখতে পারো, তোমার যেভাবে লিখতে সুবিধা হয়। ওকে, প্রথম লেনদেনটা গেল, তাই না? 18 তারিখের লেনদেনে কি বলছে? এই আমি আসবো খ আর গতে আসবো। খ আর গটা আমরা এখান থেকে কিভাবে উত্তর করব এটা আমি বলে দিচ্ছি। আগে আমরা আইডেন্টিফিকেশনটা বুঝি, বা লেনদেনটাকে যে আমরা ক্লাসিফাই করতেছি এই জিনিসটা আমরা একটু বুঝি। দেখো ভাইয়া, এরপরে 18 তারিখে বলছে নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ভাইয়া আমি পণ্য ক্রয় করছি, আমার এখানে আর কিচ্ছু বোঝার দরকার নাই, আমি শুধু এতটুকু বুঝি, সেটা হচ্ছে আমি পণ্য ক্রয় করছি। আমি পণ্য ক্রয় করছি। ভাইয়া আমি যে পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমি যে পণ্য ক্রয় করলাম, পণ্যটা ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে। ভাইয়া ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তো আমি এখানে ক্রয় হিসাব ডেবিট করে দিব। কারণটা কি ভাইয়া? কারণটা হচ্ছে আমার ব্যবসায় ব্যয়ের পরিমাণ বাড়ছে, ইএক্স বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ইএক্স মানে কি? এক্সপেন্স, ব্যয়। আমার ব্যবসায় কি বৃদ্ধি পাইছে? ব্যয় বৃদ্ধি পাইছে, ইএক্স বৃদ্ধি পাইছে। অথবা আমি বলতে পারি এখানে এই যে আমার যদি ব্যয়ের পরিমাণ বাড়ে, তাহলে আমরা সবাই জানি মালিকানা সত্ত্ব কমে যায়, তার মানে আমার এখানে ও ই হ্রাস পাইছে। তুমি কারণ যেটাই লেখো না কেন দুইটাই সঠিক। কারণ হিসাবে তুমি যেটাই লেখো না কেন একটু রিকোয়েস্ট থাকবে বাংলায় লিখিও। হ্যাঁ, মানে আমি তো এ বৃদ্ধি লিখছি জায়গা বাঁচানোর জন্য, তুমি লিখবা সম্পত্তি বৃদ্ধি। আমি তো লিখছি ও ই বৃদ্ধি, তুমি লিখবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আমি লিখছি আয় বৃদ্ধি, ব্যয় মানে আর বৃদ্ধি, ইএক্স বৃদ্ধি, তুমি লিখবা আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। বাংলা একটু কষ্ট করে একটু লিখিও, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, আমি যে 18 তারিখে পণ্য কিনলাম, ক্রয় নামে ব্যয়ের পরিমাণ তো বাড়লো একটুকু বুঝছি, কিন্তু পণ্য কেনার ফলে আমার প্রতিষ্ঠানে, ভাইয়া পণ্য কেনার ফলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে না? এই আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে কি? নগদান হিসাব
নগদান হিসাব। নগদান হিসাব একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে গেছে, সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়, সম্পত্তি কমলে ক্রেডিট করতে হয়, তার মানে এখানে আমি বলতে পারি এ হ্রাস। এখানে আমি বলতে পারি কি এ হ্রাস, তাই না? তাহলে ভাই 18 তারিখের লেনদেনটা আমরা বুঝলাম। 18 তারিখেরটা আমরা মানে আমরা যে বিশ্লেষণটা করলাম এটা আমরা বুঝলাম। খ আর গ আমি এখনো যাইনি, বিশ্লেষণ করাটা বুঝি আগে, খ আর গ এমনি এমনি বুঝে যাব, বিশ্লেষণ করাটা বুঝছি। 18 তারিখের পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 22 তারিখ। আচ্ছা, 18 তারিখের পরে আমাদের 22 তারিখ, ভালো কথা, 22 তারিখ এখানে লিখি। 22 তারিখ, 22 তারিখে কি বলছে? বলছে ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের জন্য আমি বিল প্রদান করছি। ভাইয়া আমি কি করছি দেখো, 22 তারিখে আমি ক্রেতাকে পণ্য দিব এই জন্য একটা বিল তৈরি করছি। এখন বিলটা কেন তৈরি করতে হবে রে ভাই? কারণ এবারটা আমার টাকা দিবে না, এখন আমি বিলের মাধ্যমে পণ্যটা বিক্রয় করতেছি। ভাইয়া বুঝো, বিলের মাধ্যমে পণ্যটা আমি বিক্রয় করতেছি, তার মানে আমি পণ্য বেচতেছি এটা সত্য, পণ্য বিক্রি করতেছি এই কথা সত্য, কিন্তু আমি টাকা এখন পাচ্ছি না, টাকাটা আমি ভবিষ্যতে পাবো। এই টাকাটা আমি কখন পাবো? ভবিষ্যতে পাবো। যেহেতু বিলের মাধ্যমে পণ্যটা বিক্রি করা হচ্ছে, এই কারণে এখানে আমি বলবো প্রাপ্য বিল। প্রাপ্য বিল মানে ভবিষ্যতে এই বিলের টাকা পাবো। প্রাপ্য বিল একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তার মানে এখানে আমি বলে দিব এ বৃদ্ধি। এ বৃদ্ধি, এখানে আমি কি বলে দিব? এ বৃদ্ধি। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো ভাইয়া, এরপর একটু খেয়াল করে আমি কি করছি? পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয়, তাহলে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। আয়ের পরিমাণ বাড়ছে, তার মানে আমি এখানে বলতে পারি আর বৃদ্ধি। যেহেতু আয় বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে আমি বলতে পারি ও ই বৃদ্ধি। ভাইয়া যদি আমার আয়ের পরিমাণ বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়ে। তো তুমি চাইলে আয় বৃদ্ধিও লিখতে পারো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি লিখতে পারো, এটা তোমার চয়েস, তোমার ইচ্ছা, তুমি যেভাবে তুমি কমফোর্ট ফিল করো লেখো, তুমি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে 22 তারিখ গেল, 22 তারিখের পরে আমরা চলে যাব 25 তারিখ। বলা আছে মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন আনলেন। ভাইয়া কয় তারিখ ভাইয়া? 25 তারিখ। 25 তারিখ মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকার অতিরিক্ত মূলধন নিয়ে আসছেন। কত টাকার? 90,000 টাকার অতিরিক্ত মূলধন আনছেন, 90,000 টাকার অতিরিক্ত মূলধন সে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, 90,000 টাকার সে অতিরিক্ত মূলধন আনার ফলে ব্যবসায় আর কিছু ঘটুক আর না ঘটুক আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে, তাই না? তাহলে নগদান হিসাব, নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, তো এখানে আমি লিখবো নগদান হিসাব ডেবিট। এখানে আমি লিখবো কি? নগদান হিসাব ডেবিট। লিখলাম আমি নগদান হিসাব ডেবিট। নগদ একটা যেহেতু সম্পদ, তাহলে আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে, এ বৃদ্ধি পাইছে, এ বৃদ্ধি পাইছে, সম্পত্তি বাড়ছে মানে কি আমার এ বৃদ্ধি পাইছে। ওকে, নগদ টাকা যে আমার বাড়লো, কেন বাড়ছে ভাইয়া? নগদ টাকা বাড়ার পেছনে কারণ ছিল মালিক ব্যবসায় মূলধন দিছে, তার মানে এখানে নগদ টাকা বাড়ার সাথে সাথে আমার ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। কারণ মূলধন বাড়লে ক্রেডিট করতে হয়। মূলধন বৃদ্ধি পাইছে মানে কি? আমার প্রতিষ্ঠানে ক্যাপিটাল বাড়ছে, আমি বলতে পারি সি বৃদ্ধি। ভাইয়া তুমি কিন্তু এখানে বাংলা ব্যবহার করবা, আমি আবারও বারবার বলছি বাংলা ব্যবহার করবা। মূলধন বৃদ্ধি, আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, বোঝা গেছে কথাটা? আচ্ছা, মূলধন যদি বাড়ে তাহলে আমরা সবাই জানি আমার ব্যবসায় মালিকানা সত্ত্ব বাড়ে। তো তুমি কোনটা ব্যবহার করবে এটা তোমার চয়েস, বাট বাংলায় কইরো ভাইয়া। কারণ কি মানে আমরা ওই যে রেভিনিউ মানে আর বৃদ্ধি, সি বৃদ্ধি, এরপরে এক্স বৃদ্ধি, এই জিনিসগুলো আমরা শুনে অভ্যস্ত না। মানে তুমি যে ইংরেজিতে লিখলে ভুল, একদমই না, 100% সঠিক আছে, কিন্তু ওই যে আমাদের অভ্যাস নাই এই জিনিসগুলো এইভাবে শুনে, তখন আবার টিচারের নাম্বার কেটে দিতে চাইবে। তো দরকার কি আছে ঝুঁকি নেওয়ার, আমরা এটাকে একটু বাংলায় তখন লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 30 তারিখে। বলা আছে অতীতে পাওনা বাবদ 1,10,000 টাকা নগদ পাওয়া গেল। অতীতে আমি টাকা পাইতাম, ওই টাকা পাওয়া বাবদ এখন আমি কত টাকা পাইছি? এখন আমি 1,10,000 টাকা পাইছি। আমার কিছু বোঝার দরকার নাই, আমি শুধু এতটুকু বুঝছি আমি নগদ টাকা পাইছি, এবং আমি যদি নগদ টাকা পাই তাহলে আমার নগদান হিসাব কি হবে? নগদান হিসাব আমার ডেবিট হয়ে যাবে। আমার নগদান হিসাব কি হয়ে যাবে? নগদান হিসাব ডেবিট হয়ে যাবে। নগদ টাকা একটা সম্পদ, আমার ব্যবসায়
সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাহলে হচ্ছে এ বৃদ্ধি, এই বৃদ্ধি। আচ্ছা, এই টাকাটা কেন বাড়ছে? তার কারণ দেনাদার আমাকে টাকা দিচ্ছে। মানে ভাই আমি কারোর কাছে টাকা পাইতাম, আমি কার কাছে টাকা পাই? মানে দেনাদারের কাছেই তো টাকা পাই, তাই না? তাহলে আমার দেনাদার আমাকে টাকা দিছে, তাহলে দেনাদারের পরিমাণ এখন কমে যাবে। দেনাদারের পরিমাণ কি হবে? কমে যাবে, তাই না? তাহলে তুমি দেনাদারও লিখতে পারো, তুমি চাইলে প্রাপ্য হিসাবও লিখতে পারো, তোমার চয়েস, যেটা লিখতে ইচ্ছা করে। দেনাদার হিসাব ক্রেডিট, কারণ সম্পত্তির পরিমাণ কমে গেছে, তাহলে দেনাদার নামে সম্পত্তি কমলে এ হ্রাস। কি হবে ভাই? এখানে এ হ্রাস পাবে, তাহলে আমি এখানে এ হ্রাস করে দিব। কথাটা কি বুঝাইতে পারছি? এখন তুমি দেখো আমি পুরা সবগুলা লেনদেন মনের মতো করে বিশ্লেষণ করছি। এখন আসো আমরা আগে খ নাম্বার প্রশ্নের উত্তর করব। যেসব ঘটনার লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। প্রশ্ন লেনদেন নাম্বার ক, উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানে, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। লিখে দিব, হয়ে যাবে। 18 তারিখে উক্ত লেনদেনের ফলে ক্রয় নামের ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং নগদ নামের সম্পত্তি হ্রাস পেয়েছে। কাহিনী শেষ। 22 তারিখে বিলের মাধ্যমে পণ্য বিক্রি করায় প্রাপ্য বিল নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় নামের আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 25 তারিখে মালিক অতিরিক্ত মূলধন স্বরূপ ব্যবসায়ীর নগদ অর্থ আনায় ব্যবসায়ীর নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং মূলধন বাড়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 30 তারিখে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার নামের সম্পত্তি হ্রাস পেয়েছে। শেষ। খ নম্বর প্রশ্নের উত্তর শেষ। গ নম্বর প্রশ্নের উত্তরে কি করতে বলছে? ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। এই যে দেখো সবগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, সবগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করে রাখছি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? কারণ সহ। এই যে কারণ দেখো, কারণ কি? এ বৃদ্ধি, ও এ বৃদ্ধি, এই যে বৃদ্ধি, এই যে বৃদ্ধি, এগুলোই তো আমার জন্য কারণ, তাই না? তাইলে আমি আসলে পুরো আমি আমার পুরো জীবনে আসলে ভাইয়া ছাত্রছাত্রীর সামনে এটাই উপস্থাপন করতে চাই যে ভাইয়া তুমি আগে লেনদেন জিনিসটাকে চেনো, লেনদেন জিনিসটাকে আগে তুমি তার ভিতরে ঢুকে যাও, লেনদেনটাকে তুমি অনুভব করো, ওকে তুমি বিশ্লেষণ করা শেখো, ওকে তুমি ভাঙা শেখো, লেনদেনকে নিয়ে খেলা শেখো। যখন তুমি লেনদেন নিয়ে কাজ করতে পারবা তখন তোমার হিসাব বিজ্ঞান অটোমেটিক তোমার কথা শুনবে, অটোমেটিক তুমি হিসাব বিজ্ঞান করতে পারবা, তার কারণ তুমি হিসাব বিজ্ঞানের লেনদেন বোঝো, লেনদেন পারো, লেনদেন নিয়ে খেলা করতে পারো তুমি, তাই না? তাহলে আমরা যখন লেনদেনগুলো নিয়ে খেলাধুলা করে ফেলতে পারছি, এখন কিন্তু আমাদের অঙ্ক করতে আর 1 মিনিটও সময় লাগে নাই, 2 মিনিটও কিন্তু সময় লাগে নাই, তাই না? আচ্ছা আসো আমি তো তোমাদেরকে উত্তরটা দেখাই দিই, উত্তরটা দেখাই দিই। দেখো ভাইয়া ক নাম্বারটা আমাদের একটা লেনদেন ছিল, একটা লেনদেন। এই যে দেখো ভাইয়া কি হয়েছে? নগদে বিক্রয়ের ফলে নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এটাই তো লিখছি নাকি? এগুলোই তো লিখছি। এই যে দেখো ভাইয়া আমরা সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করছি, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। এই সেম জিনিসটাই আমি শুধুমাত্র তোমাদেরকে কি লিখছিলাম? এই সেম জিনিসটা আমি লিখছিলাম এ বৃদ্ধি, এই সেম জিনিসটা আমি লিখছিলাম আর বৃদ্ধি, এই সেম জিনিসটা আমি লিখছিলাম ই এক্স বৃদ্ধি, এই সেম জিনিসটা আমি লিখছিলাম এ হ্রাস, তাই না? তো তুমি এখানে তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে একটু বাংলায় লিখে দিও। ইংরেজি লিখতে যে ভুল ব্যাপারটা এমন না, বাট বাংলায় লিখে দিলে টিচাররা একটু খুশি হবে। তো ওনারা যেহেতু আমাদের খাতা দেখবে, ওনাদেরকে খুশি করাটাও আসলে আমার পরীক্ষারই একটা অংশ, আমি ওনাদেরকে খুশি করে দিলাম। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো আমরা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ে যতগুলো সৃজনশীল ছিল, আমাদের তৃতীয় অধ্যায়ে পাঠ্য বইয়ে 6টা সৃজনশীল প্রশ্ন ছিল। ঠিক এইভাবে আমাদের পাঠ্য বইয়ে যতগুলো সৃজনশীল আছে, যতগুলো এমসিকিউ আছে, সবগুলো ইনশাল্লাহ আমরা এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে সমাধান করে ভিডিও লেকচার আকারে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে আমরা কি কি জিনিস পাচ্ছি? ইজি অ্যাকাউন্টিং বইতে আমরা সবার প্রথমেই পাচ্ছি রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং এগুলোর সমাধান। রোড টু মিশন 100 সাজেশন ও তার সমাধান, রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও তার সমাধান। আমরা একটা অধ্যায়ের শুরুতে ওই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো পাচ্ছি, বেসিক কনসেপ্টের পরে ওই অধ্যায়ের পাঠ্য বইয়ে বহু নির্বাচনী প্রশ্নগুলো পাচ্ছি, পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো পাচ্ছি, এরপরে গিয়ে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন পাচ্ছি এবং বইয়ের একদম শেষের দিকে গিয়ে দেখবা অধ্যায় ভিত্তিক টাইপ আকারে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ তুমি এই বইটা তোমার জন্য অ্যাকাউন্টিং এ অল ইন ওয়ান হিসাবে কাজ করবে। একটা বইয়ে তোমার আসলে হিসাব বিজ্ঞানের যত চাহিদা
সব চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি তোমাদের জন্য এতটুকুই চাইবো যে তোমরা যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে বইটা প্র্যাকটিস করা শুরু করো। বইয়ের প্রত্যেকটা ভিডিও কনটেন্ট তুমি দেখো। এমন কোনো লাইন নাই তুমি বাদ দিবা না। তুমি ওই বই পুরাটা পড়ে পরীক্ষার হলে যাও না রে ভাই তুমি। গিয়ে এরপরে যদি কোনো প্রশ্ন তোমার কাছে অচেনা মনে হয়, তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে জানায়ও যে ভাই আমি পুরো ইজি অ্যাকাউন্টিং বই পুরাটা পড়ছি। আমি সবগুলা ক্লাস করছি, সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করছি। পরীক্ষা হলে গিয়ে এই প্রশ্নটা আমার কাছে অচেনা মনে হইছে। আমি তোমার একদম রেফারেন্স সহ বলে দিব যে এই বইয়ের এই জায়গা থেকে এই টাইপের সাথে মিল রেখে বা এই ক্লাসের সাথে মিল রেখে এই প্রশ্নটা আসছে। এতটুকু কনফিডেন্স বা আত্মবিশ্বাস আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা রাখতে পারছি বিগত বছরের অভিজ্ঞতা থেকে। এজন্য আমরা চাই তোমরা যদি এসএসসিতে হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও তাহলে যত দ্রুত সম্ভব আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তাহলে ভাইয়া সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।